আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ মুখর ঢাকার রাজপথ। মার্চ ফর গাজা কর্মসূচিতে দলমত নির্বিশেষে অংশগ্রহণ, সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের ঢল। বাংলাদেশে এনে ফিলিস্তিনিদের চিকিৎসার উদ্যোগ, ঢাকার হাসপাতালে ৩,০০০ আহতকে বিনামূল্যে সেবা দেবে আল মারকাজুল ইসলামী। ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন আছে, ইউএন হতে পারে, তাদের হেল্পের মাধ্যমে, তাদের ডাটা কালেকশনের মাধ্যমে আমরা তাদেরকে নিয়ে আসতে পারি। চারুকলায় ফ্যাসিস্টের মুখাকৃতিতে দুর্বৃত্তের আগুন, পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় প্রভাব পড়বে না বলছেন আয়োজকরা, তদন্তে নেমেছে পুলিশ। যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এটা একটা অনুমান নির্ভর কথা। এটার সাথে কারা জড়িত এইটার ডিটেইল আমরা পরে বলতে পারব। নতুন বছর বরণ ও পুরাতনকে বিদায়ের উৎসবে মেতেছে ৩ পার্বত্য জেলা। নদীতে ফুল ভাসিয়ে শুরু ৩ দিনের বৈশাখী আয়োজন, রাজধানীতে বর্ণাঢ্য র্যালি। গাজায় 18 মাস বর্বরতা চালিয়েও হামাসের মাত্র 25 টানেল ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী, যুদ্ধেও বন্ধ হয়নি সুড়ঙ্গ নির্মাণ। পাকিস্তান সুপার লিগে মাঠে নামার আগেই শেষ লিটন দাসের যাত্রা, আঙুলে চোট নিয়ে রাতে ফিরছেন দেশে। ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে রাজধানীতে চলছে মার্চ ফর গাজা কর্মসূচি। বিকেল ৩টা থেকে মূল সমাবেশ শুরু। সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে এই আয়োজন। নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং আন্তর্জাতিক অঙ্গনে জনমত গড়ে তুলতেই এই প্রতিবাদ সমাবেশ জানালেন আয়োজকরা। তাদের প্রত্যাশা, সারা দেশ থেকে লাখো মানুষ অংশ নেবেন সমাবেশে। সকাল থেকে বিভিন্ন স্থান থেকে র্যালি বেরিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মিলিত হচ্ছে। সমাপনী সভায় একই মঞ্চে বিএনপি, জামায়াত সহ উপস্থিত থাকবেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিরা। ইসরায়েল শুধু গাজাবাসীকে হত্যা করতে চায় না, আমাদের অস্তিত্বকে নিঃশেষ করে দিতে চায়। আমাদের এরকম সুপরিকল্পিতভাবে যদি আমরা সামনে আগাইতে পারি, ইসরায়েলের কোনো ক্ষমতা নাই আমাদের উপর চড় হয়ে। প্যালেস্টাইন, গাজা, রাফার নির্যাতিত মজলুম নারী, শিশু, মুসলমানদের জন্য আমরা তেমন কিছু করতে না পারার বেদনা নিয়ে ভিন্ন বারবার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে লং মার্চ ফর গাজায় আমরা শরীক হতে পেরেছি। দর্শক, রাজধানীর বিভিন্ন পয়েন্টে রয়েছেন আমার সহকর্মীরা, তাদের কাছ থেকে জেনে নেব মার্চ ফর গাজা কর্মসূচির আদ্যপান্ত। প্রথমেই আশিক মাহমুদের কাছে যাচ্ছি, সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছেন তিনি। আশিক, ঘণ্টাখানেক পরই তো মূল আনুষ্ঠানিকতা শুরু, এই মুহূর্তে কেমন দেখছেন লোক সমাগম? বিশাল কর্মসূচির আয়োজন করা হচ্ছে। আমরা নামের একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করেছি। আমরা দেখতে পাচ্ছি যে এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি কর্মসূচি, তবে এই মধ্যে কিন্তু গাজায় অংশ নিতে হাজার হাজার মানুষ এই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছে। যদি গরম সেটি উপেক্ষা করে নির্যাতিত মানুষের প্রতি বাংলাদেশের মানুষ তাদের সহমর্মিতা, তাদের প্রতিবাদ জানাচ্ছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। যে গাজায় যে গণহত্যা, যে বর্বরচিত গণহত্যা চলছে, নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, এটি বন্ধ করতে হবে। এবং এই একটি দাবিতেই বাংলাদেশের মানুষ আজ সব শ্রেণী পেশার মানুষ আজ এক কাতারে সামিল হয়েছে। সবাই ফিলিস্তিনের পতাকা হাতে এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে হাজির হয়েছে। আমরা জেনেছি বিকেল 3টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই কর্মসূচি। এখন পর্যন্ত যে সকল মুক্তিবৃন্দ এখানে বক্তব্য রাখবে তারা এখন এসে পৌঁছানো ধরনের করছে। কিছুক্ষণের মধ্যে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে যে মিছিলগুলো আসছে, খন্ড খন্ড মিছিল নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশ দিয়ে মানুষ কিন্তু এই ফিলিস্তিনের পতাকা হাতে গাজাবাসীর পক্ষে যে অবস্থান তারা জানান দিচ্ছে এবং
মুসলিম স্লোগান যে অতি দ্রুত এই যে ইসরায়েলি বাহিনীর যে আগ্রাসন, সেই আগ্রাসন বন্ধ করতে হবে এবং এই গাজাবাসীর পক্ষে বাংলাদেশের মানুষের যে অবস্থান এবং গাজাবাসীর পাশে বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে সেই অবস্থানটা জানান দেওয়ার জন্য কিন্তু এই সরোয়ার্দী উদ্যানে বিশাল আয়োজন করা হয়েছে। ধারণা করেছে দল মত নির্বিশেষে সব রাজনৈতিক দল, বিভিন্ন ইসলামী সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন সবাই মিলে আজকে এক মঞ্চে দাঁড়াবে এবং এক মঞ্চে দাঁড়িয়ে আজ বিকেলের মধ্যে একটি বার্তা জানান দিবে বিশ্বকে যে গাজায় যে গণহত্যা চলছে এই গণহত্যা অচিরে বন্ধ করতে হবে এবং অতি শীঘ্রই মর্যাদা দিতে হবে। এই বার্তা কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আজ বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে দিতে চায় এবং এই ঐতিহ্যবাহী উদ্যানে একটি ঐতিহাসিক গণজামায়াত করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে সেই প্রস্তুতি আমরা সম্পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ কিন্তু দলে দলে যোগ দিচ্ছে এই সরোয়ার্দী উদ্যানে। ইতিমধ্যে কিন্তু 3 ধরনের জায়গা নেই সরোয়ার্দী উদ্যানে, ধারণা করা হচ্ছে আশপাশের সড়কেও কিন্তু মানুষ অবস্থান করবে। আশিক, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর 0 পয়েন্ট বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর গাজা কর্মসূচি পালনে জড়ো হয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সেখানে রয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, রাজনৈতিক দলগুলো এই কর্মসূচিতে অংশ নিয়ে কি বলছেন, কেমন দেখছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি? শাওন, সকাল একবারের থেকে 9টা থেকেই মূলত রাজনৈতিক বিভিন্ন দল, জামাত, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এই যে বায়তুল মোকাররমকে ঘিরে আশপাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে তারা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছে। সকাল 11টার দিকে এখানে বায়তুল মোকাররম উত্তর গেটে জামাত ইসলামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং দুপুরের পর 0 পয়েন্টে বিএনপির সংক্ষিপ্ত সমাবেশে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলার কথা রয়েছে। আপনি এখন দেখছেন যে বায়তুল মোকাররমের ঠিক সামনে দৃশ্য। এখানে সে সকাল থেকেই মানুষ দলে দলে মিছিল নিয়ে কেউ সমবেত সঙ্গীত পরিবেশন করতে করতে যাচ্ছে সরোয়ার্দী উদ্যানের দিকে। রাজনৈতিক নেতৃবৃন্দ যারা যেটি বলছেন মূলত এই যে ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের যে আগ্রাসন এবং সেখানে সারা বিশ্বব্যাপী মানবাধিকারের সবক দেওয়া যারা বিশ্বমণ্ডলরা রয়েছেন তারাও নিশ্চুপ এবং তাদের যে এই যে নিষ্ক্রিয়তা এবং নিশ্চুপ আচরণ সেটির প্রতি তারা নিন্দা জানিয়েছেন এবং তারা বলছেন জাতিসংঘ সহ বিশ্ব নেতৃবৃন্দ অবিলম্বে যদি এই গাজা বা রাফা সহ ফিলিস্তিনবাসীর প্রতি সাথে যদি দাঁড় জানায় তাহলে হয়তো এই যে বিশ্বব্যাপী যে সংঘাত সেটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে এবং পাশাপাশি মুসলিম দেশগুলোর প্রতি তারা আহ্বান জানিয়েছেন যাতে সমস্যারে সবাই মিলে একসঙ্গে এবং একই উদ্দেশ্য নিয়ে ফিলিস্তিনের প্রতি গাজার যে বা ফিলিস্তিনবাসীর প্রতি ইসরায়েলের যে আগ্রাসন সেটির বিরুদ্ধে তারা রুখে দাঁড়ান এবং তারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে যদি প্রতিবাদ একসাথে আওয়াজ তোলা যায় তাহলে হয়তো বিশ্বকে একটি নাড়া দেওয়া যাবে এবং সেই নাড়া দেওয়ার মাধ্যমে বিশ্ব নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা ফিলিস্তিনের মানুষের প্রতি আরও সহানুভূতিশীল হবেন এবং ফিলিস্তিনের প্রতি আগ্রাসন রোধে ইসরায়েলের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে সক্ষম হবে এবং যদি এই ব্যবস্থা নেওয়া সম্ভব না হয়, খুব দ্রুত সময়ের মধ্যেই যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে সারা বিশ্ব থেকে যে প্রতিবাদ সেই প্রতিবাদ আরও জোরালো হবে এবং তারপরে যারা বলছেন যে বিশ্ব নেতৃবৃন্দের পাশাপাশি মুসলিম দেশগুলোর যে শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে নিয়ে কী করা যায় সেটি আলোচনা হতে পারে এবং এই যে নির্যাতন নিপীড়ন সেটির বিরুদ্ধে শুধু মুসলিমদের নিধন করছে বিষয়টি সেরকম নয়, কোনো ধরনের ধর্ম, বর্ণ, গোষ্ঠী, গোত্র সব কিছু বাদ দিয়ে যদি মানবতার দিক দিয়েও হিসাব করা হয় তাহলে অন্তত এই মানবতাকে বাঁচাতেও পুরো বিশ্ব নেতৃবৃন্দকে আবারও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ফিলিস্তিনবাসীর সঙ্গে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, কারা জড়ো হয়েছেন সেখানে গণজমায়েতে এই মুহূর্তে কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। শাওন, আপনি জানেন আর ঘণ্টাখানেক পরেই মার্চ ফর গাজার যে কর্মসূচি সেটি শুরু হবে। এই মুহূর্তে কিন্তু রাজধানী সহ ঢাকার আশপাশ সহ দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা এই মুহূর্তে আছি সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পাশের যে গেটটি রয়েছে ঠিক এটির সামনে আমরা রয়েছি এবং সেখানে কিন্তু হাজার হাজার মানুষ তারা কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে জড়ো হচ্ছেন এবং
সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন। আমরা দেখছি কিছুক্ষণ পরপরই কিন্তু বিশাল বিশাল মিছিল নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন কিংবা বিভিন্ন ধর্মীয় সংগঠন তারা কিন্তু সকলেই তাদের আলাদা আলাদা ব্যানারেই কিন্তু তারা সকলেই ফিলিস্তিনের পতাকা নাড়তে নাড়তে বা উড়াতে উড়াতেই কিন্তু তারা সেই কর্মসূচিতে যোগ দিচ্ছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যে গেটটি রয়েছে সেখানে বলা যায় যে প্রায় লোকারণ্য। আমরা আরও 2-3 ঘন্টা আগ থেকে দেখছি শুধু মানুষজন প্রবেশ করছে। এর আগে যদি বলি আমরা ছিলাম কাকরাইলের যে মোড়টি রয়েছে সেখানেও দেখেছি এই মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং তাদের তৎপরতাও আমরা দেখেছি। কেউ যাতে এই মার্চ ফর গাজাকে বিতর্কিত করতে না পারে কিংবা সেখানে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে সেজন্যই কিন্তু তারা তৎপর রয়েছেন এবং যারা কালো পতাকা নিয়ে এই মিছিলে অংশগ্রহণ করছেন তাদেরকে তারা কিন্তু নিবৃত করছেন। সেই ধরনের পতাকা কিংবা সেই ধরনের সিম্বলগুলো তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রেখে দিচ্ছেন। বলা যায় যে তারা চেষ্টা করছেন যাতে শান্তিপূর্ণভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু বড় বড় মিছিল নিয়েই কিন্তু রাজধানী সহ এর আশপাশের সাধারণ মানুষ, রাজনৈতিক দল কিংবা সামাজিক সংগঠন তারা সকলেই কিন্তু আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিতে তারা কিন্তু সকলেই আসছেন এবং তারা আর কিছুক্ষণ পরপরই মূল যে আনুষ্ঠানিকতা রয়েছে মার্চ ফর গাজার যেটি আয়োজন করেছেন ফিলিস্তিনি সলিডারিটি মুভমেন্ট সেই কর্মসূচি শুরু হবে এবং সেখানে কিন্তু সেই একই মঞ্চে কিন্তু দেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে ধর্মীয়, সাংগঠনিক বা বিভিন্ন রাজনৈতিক দলের সকল নেতাকর্মীরাই কিন্তু সেখানে উপস্থিত থাকবেন এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা সকলেই বক্তব্য রাখবেন, যেটিকে তারা একটি ঐতিহাসিক সমাবেশ হিসেবে আখ্যায়িত করছেন। শাওন, ফয়সাল, অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে যাব রাজীব আহমেদের কাছে। বাংলা মোটর এলাকায় রয়েছেন তিনি। রাজীব, মিছিলে আগত যারা কি বলছেন তারা জানাবেন এই মুহূর্তের পরিস্থিতি। শাওন, সেই বিজয় সরণি থেকে শুরু করে একদম সরযুদ্ধের মতো পুরো রাস্তা মানুষের ঢল। একটাই যে গাজায় যে গণহত্যা চলছে, যে ইসরায়েলের যে বর্বরতা চলছে তা বন্ধের প্রতিবাদে তারা এই সমাবেশে তারা অংশগ্রহণের জন্য তারা সেই সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যোগ দেওয়ার জন্য তারা আসছেন এবং মানুষের যে ঢল, মানুষ যারা বলছেন যে যেভাবে করে হোক গাজার গণহত্যা বন্ধের নিরসনে তারা ঐক্যবদ্ধ হয়ে তারা সারা বিশ্বের সাথে আওয়াজ তুলতে চান যে এই নৃশংসতা বা এই বর্বরতা যে করে হোক বন্ধ করতে হবে। এবং আমরা এখানে যে মানুষদের সাথে কথা বলছি তারা আমাদেরকে বলছেন যে ইসলামিক রাষ্ট্রগুলো বা জাতিসংঘ কেন নিশ্চুপ সেই জবাবও তারা চান। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাস্তা জুড়ে যে ছোট ছোট বড় বড় বিভিন্ন আকারের মিছিলের মাধ্যমে মানুষ যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় যোগ দিতে এবং রাস্তাঘাটে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে, সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং তারা সুশৃঙ্খলভাবে এই গণহত্যার প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং তারা মিছিলের মাধ্যমে বা স্লোগানের মাধ্যমে তারা জবাব চাচ্ছেন বিশ্ববাসীর কাছে কেন এই ধরনের নৃশংসতা, কেন এই ধরনের গণহত্যা। এর প্রতিবাদেই তারা এই গণজমায়েত হচ্ছেন এবং এখানে আমরা দেখেছি সর্বস্তরের মানুষ, এমনকি মহিলারাও এই সমাবেশে অংশগ্রহণের জন্য আমরা যেতে দেখেছি। তাদের এই একাত্মতা, তাদের এই সবার যে ঐক্যবদ্ধতা যে কোনো হোক ফিলিস্তিনির উপর বা গাজার যে গণহত্যা বন্ধ করতে হবে এবং বিশ্ববাসীর কাছে তারা এই আহ্বান জানিয়ে তারা এই জনসভায় অংশগ্রহণ করছে। রাজীব, অনেক ধন্যবাদ আপনাকে। মার্চ ফর গাজার সর্বশেষ আপডেট জেনে নিচ্ছিলাম আমার সহকর্মীদের কাছ থেকে। নিপীড়িত মানুষের পাশে এবার নতুনভাবে দাঁড়াবে বাংলাদেশ। ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনিদের দেয়া হবে চিকিৎসা। প্রাথমিকভাবে 1000 আহতকে বাংলাদেশে আনার সিদ্ধান্ত হয়েছে। এই উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলাম। আহতদের আনা নেয়া ও চিকিৎসা বাবদ এরই মধ্যে জোগাড় হয়েছে তহবিল। সরকারি অনুমতি পেলে মে মাস থেকে কার্যক্রম শুরু করতে চায় প্রতিষ্ঠানটি। মানবিকতা শব্দটিকে অগ্রাহ্য করে ফিলিস্তিনিদের উপর বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসন। 2023 সাল থেকে হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে 50,000-এরও বেশি ফিলিস্তিনি নাগরিক, আহত 2 লক্ষাধিক। তবে এই আহতদের চিকিৎসার জন্য অবশিষ্ট নেই তেমন কোনো হাসপাতাল।
এমন বর্বরতার বিরুদ্ধে সরব বাংলাদেশ। রাজপথে হচ্ছে মিছিল ও সমাবেশ। এর মাঝেই মানবিকতার অনন্য এক উদাহরণ তৈরি করতে চায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী। 3 ধাপে 3000 ফিলিস্তিনিকে বাংলাদেশে এনে চিকিৎসা দিতে প্রস্তুত প্রতিষ্ঠানটি। মোট 13টি ক্যাটাগরিতে দেয়া হবে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা। মারাত্মকভাবে তারা আহত অবস্থায় আছেন, তাদেরকে যদি আমরা আনতে পারি তাহলে সেটা আমরা ওইখানকার যে লোকাল আইসিআরসি আছে, আইসিআরসি গাজা বা রেড ক্রস বা রেড ক্রিসেন্ট সহ ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন আছে, ইউএন হতে পারে, তাদের হেল্পের মাধ্যমে, তাদের ডাটা কালেকশনের মাধ্যমে আমরা তাদেরকে নিয়ে আসতে পারি। আইডিএফ এর সাথে এক তৃতীয় ব্যক্তি বা তৃতীয় প্রতিষ্ঠান অর্গানাইজেশনের চুক্তির মাধ্যমে ডাইরেক্ট বাংলাদেশে তারা আসবে, যেমনটি ইন্দোনেশিয়া করছে। আহতদের ফিলিস্তিন থেকে প্লেনে আনা, থাকা খাওয়া, চিকিৎসা এবং ফেরত পাঠানো বাবদ প্রয়োজনীয় ফান্ড ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। 1000 রোগীর 40টা হসপিটাল মিলে ঢাকার আমরা এই সেবাটা দিব। মানে আমরা যখন অনলাইনে দেই, এটা দেওয়ার পরে আমাদের ফান্ডের এত পরিমাণ চাপ আলহামদুলিল্লাহ আসছে যে আমরা বলছি আমরা কোনো ফান্ড এখন নিব না। এবং যারা জোর করে ফান্ড দিতে যাচ্ছেন, গতকালকেও আমাদের হিউজ একটা ফান্ড, আমরা তাদেরকে রিকোয়েস্ট করছি যে দেখেন আমরা এই ফান্ড রিটার্ন করব, এই পলিসি যদি আপনার অ্যাকসেপ্ট হয় তাহলে আপনি আমাদেরকে ডোনেশন করতে পারেন। সরকারের অনুমতি এবং কূটনৈতিক তৎপরতা শেষ হলে মে মাসেই আহতদের বাংলাদেশে নিয়ে আসা সম্ভব বলে জানানো হয় আল মারকাজুল ইসলামীর পক্ষ থেকে। বলকে তাদেরকে আমরা একটা ভালো সুস্থ মানুষ হিসেবে ট্রিট করছি এবং সেভাবে তাদেরকে আমরা ফেরত পাঠানোর আশা রাখি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। চারুকলায় দুর্বৃত্তের আগুনে পড়ল পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা উপলক্ষে বানানো ফ্যাসিবাদের মুখাকৃতি। পুলিশ জানায় ভোর 5টার কিছু আগে এই ঘটনা হয়। তাদের ধারণা কেউ উদ্দেশ্যমূলকভাবে আগুন দিয়েছে। কলা অনুষদের ডিন ও এই ঘটনায় তদন্ত কমিটির প্রধান অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান বলেছেন, নিরাপত্তায় দায়িত্বে থাকা সবাই একযোগে ঘটনাস্থলে না থাকা সন্দেহের। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে জানান তিনি। এই ঘটনায় শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটলেও প্রস্তুতি কমবে না, মন্তব্য সংশ্লিষ্টদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেছেন, পুলিশ ও প্রক্টোরিয়াল মোবাইল টিম চারুকলায় নিরাপত্তার দায়িত্বে ছিল। ভোর 4:30টার দিকে মোবাইল টিম ফজরের নামাজ পড়তে বের হয়, তখন সেখানে শুধু পুলিশ উপস্থিত ছিল। কিছু সময় পরই যে জায়গায় শেখ হাসিনার মোটিভটি ছিল সেখানে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত সময়ের মধ্যে আগুন নেভানো হলেও সম্পূর্ণ পুড়ে গেছে ফ্যাসিবাদের কাঠামো। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার SM নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, তদন্ত চলছে, যারা মোটিভটি পছন্দ করে না তারাই আগুন লাগিয়েছে ধারণা পুলিশের। ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি। বিগত সরকারের যে সরকার প্রধান ছিল ফ্যাসিস্ট, তার যে একটা পোর্ট্রেট করা হয়েছে এইটা, এবং ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে। তাহলে ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এইটা একটা মানে অনুমান নির্ভর কথা। আমরা যদি ওই ভিডিও ফুটেজগুলো আমরা যখন কমপ্লিটলি এটা ইনভেস্টিগেশন করতে পারবো, এটার সাথে কারা জড়িত এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। দর্শক, এই বিষয়ে সবশেষ তথ্য জেনে নিতে চাই সহকর্মী রাব্বি সিদ্দিকীর কাছ থেকে। এই মুহূর্তে চারুকলায় আছেন তিনি। রাব্বি, মিটিং শেষে কলা অনুষদের ডিন কি বললেন? আনন্দ শোভাযাত্রায় এই ঘটনার কোনো প্রভাব পড়বে কি? শাওন, সবশেষ যে তথ্য সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিছুক্ষণ আগে চারুকলা অনুষদের এসেছেন, ঘটনাস্থলে এসেছেন, এবং তিনি শিক্ষক, প্রক্টোরিয়াল বডির যারা সদস্য আছেন এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন তাদের সাথে বৈঠকে বসেছেন, এবং বৈঠকে মূলত সিসিটিভি পর্যালোচনা করা হচ্ছে। এবং সিসিটিভিতে 2 থেকে 3 জন মানুষকে দেখা গিয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং তারা কারা তাদের পরিচয় শনাক্তের কাজটি চলছে। আমরা অপেক্ষায় আছি, উপাচার্য তিনি নিশ্চয়ই বৈঠকের সবশেষে আমাদের জানাবেন। একটু বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির যিনি প্রধান প্রক্টর সাইফুদ্দিন আহমদ, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে আনন্দ শোভাযাত্রা যথাসময়ে হবে, এবং এই শোভাযাত্রা করার জন্য, আনন্দময় করার জন্য যা যা করা দরকার, এর মধ্যে চারুকলার শিক্ষক শিক্ষার্থীরা তারা কিন্তু আবারও কাজে নেমে পড়েছেন। যদিও এই যে মুখায়ব ফ্যাসিস্টের এটি যেটি পুড়ে গেছে, সেই সাথে শান্তির প্রতীক পায়রা পুড়ে গেছে। আসলে এই পুড়ে যাওয়া অবয়ব নির্মাণ করা
আসলে সময় সাপেক্ষ, যেহেতু সময় আছে মাত্র 40 ঘন্টা। সেক্ষেত্রে আসলে ফ্যাসিস্টের প্ল্যাকার্ড প্রত্যেকের হাতে থাকবে সে কথাই কিন্তু বললেন শিক্ষকরা, যে ফ্যাসিস্টের কিন্তু প্রত্যেকের হাতে হাতে প্ল্যাকার্ড থাকবে। প্ল্যাকার্ড নিয়েই এবার নতুন বছরকে আনন্দময় করার আহ্বান জানাবে। রাব্বি সিদ্দিকী জানাচ্ছিলেন চারুকলা থেকে। 3 পার্বত্য জেলায় চলছে 3 দিনের বৈশাখী উৎসব। নদীতে ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায়ের পাশাপাশি চলছে বর্ষবরণের নানা আনুষ্ঠানিকতা। সকালে বান্দরবানের রোয়াংছড়ি স্টেশন সংলগ্ন শাম্ভু নদীর তীরে ঐতিহ্যবাহী পোশাকে ভক্তি ও শ্রদ্ধাভরে গঙ্গা দেবীর পূজা করেন পাহাড়ি তরুণ তরুণীরা। পরে দেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরের সুখ সমৃদ্ধি কামনা করা হয়। সূর্যোদয়ের আগে নদীতে ফুল ভাসায় তঞ্চঙ্গা ও চাকমা সম্প্রদায়ের মানুষ। এরপর ঘরে ঘরে নানা ধরনের সবজি দিয়ে তৈরি হয় ঐতিহ্যবাহী পাঁচন। বিকালে থাকছে তঞ্চঙ্গাদের জাতীয় ঘিলা খেলা সহ নানা আয়োজন। বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত করার জন্য আমরা ফুল ভাসিয়ে থাকি। সঙ্গে এবং আমার মা বাবার সাথে ফুল ভাসানোর জন্য আসছি। ঐতিহ্যবাহী একটা ঘিলা খেলা আছে, এর মধ্যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আজকে আমরা এই ফুল বিশু উৎসব আজকে আমরা পালন করতেছি। যত সম্প্রদায় আছি আর আমরা বাংলাদেশের বাঙালি সবাই মিলে যেন আমরা ভালো থাকি। রাঙামাটিতেও চাকমা ও ত্রিপুরা রীতি অনুযায়ী ভোরে পানিতে ফুল ভাসিয়ে শুরু হয় ফুল বিজু উৎসব। বৈশু বিজু সাংগ্রাই কমিটির উদ্যোগে শহরের রাজবন বিহার ঘাট ও কেরানি পাহাড়ে এই আয়োজন ছিল। অংশ নেয় শত শত পাহাড়ি তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সী মানুষ। রোববার মূল বিজু ও পরদিন গোজদা পোজার মধ্য দিয়ে শেষ হবে 3 দিনের উৎসব। খাগড়াছড়িতেও চেঙ্গি নদীতে ফুল ভাসিয়ে বৈশাখী উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করেন চাকমা তরুণ তরুণীরা। এদিকে ফুল বিজু উৎসব উপলক্ষে রাজধানী ঢাকাতেও হলো বর্ণাঢ্য র্যালি। সকালে বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এই আয়োজনে একটি র্যালির আয়োজন করে। বেইলি রোড থেকে র্যালিটি শুরু হয়ে রমনায় শেষ হয়। অংশগ্রহণকারীরা জানান, মূলত পানিতে ফুল ভাসিয়ে পুরনো বছরের গ্লানি মুছে নতুন বছরের জন্য তারা শুভকামনা করেন। বলেন, এটি কোনো ধর্মীয় উৎসব নয়, বরং তাদের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব। পুরান বছরটা যেভাবে গেছে আগামী বছরটা যেন ভালোভাবে আসে। অশুভ থেকে মুক্ত হয়ে যেন নতুনভাবে নতুন জীবনযাপন করতে পারি। আদিবাসীরা যারা আসে তারা সবাই মিলে একসাথে আমরা ফুল বাজাতে আসি আর কি, আর সাথে র্যালি করি, প্রার্থনা করি যেন আমরা সারা বছর সুন্দর করে কাটাতে পারি। কালকে হয়েছে বিজু আর পরশু দিন হয়েছে আমাদের নতুন বছর। ফুলটাকে ভাসিয়ে নতুন বছরটাকে আমরা স্বাগতম জানাই। 3 পার্বত্য জেলায় বছরে চাঁদাবাজির পরিমাণ অন্তত 600 কোটি টাকা। রসিদ দিয়ে এসব চাঁদা আদায় করে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো। চাঁদা না দিলে খুন, গুম, অপহরণ, হুমকি অবধারিত। বছরের পর বছর ধরে এসব অপকর্ম ওপেন সিক্রেট হলেও ভয়ে মুখ খোলে না কেউ। পাহাড় ঘুরে সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে শহীদুল সুমনের রিপোর্ট। 3 পার্বত্য জেলায় পাহাড়ি বাঙালি মিলে অন্তত 15 সম্প্রদায়ের মানুষের বসবাস। বেশিরভাগই জুম চাষের সাথে জড়িত। অভিযোগ রয়েছে, বীজ বপন থেকে শুরু করে ফসল উত্তোলন, বিক্রয় পর্যন্ত পদে পদে চাঁদা দিতে হয় সবাইকে। রীতিমতো রসিদ দিয়ে চাঁদা আদায় করেন আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সদস্যরা। কেউ দিতে অস্বীকৃতি জানালে চলে নির্যাতন, কখনো গুম কিংবা হত্যা। বাগান করলাম, ওখানে আমাকে চাঁদা দিতে হবে। আমি যদি গরু একটা যদি আমার থাকলে গরু চাঁদা দিতে হবে। আমার একটা যদি দায়িত্ব জমির মধ্যে যদি আমার পাওয়ার টিলার মেশিন থাকলে এই মেশিনটা ভাড়া দিতে হবে। দেখা যায় এক পক্ষে যদি আমরা দেই, আরেকটা পক্ষে না দিলে আমাদেরকে মারধর করে, তারা অস্ত্র দেখায়। 4-5 দলকে দিতে হয়, না দিলে তো গাড়িতে আগুন লাগাই দেয়। এর আগেও তো বহুবার গাড়ি আগুন লাগাই দিছিল, যে অপহরণ করে নিয়ে যায় মুক্তিবন্দরে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য মতে 3 পার্বত্য জেলায় বছরে অন্তত 600 কোটি টাকা চাঁদা আদায় করে সশস্ত্র সংগঠনগুলো, যার বেশিরভাগই খরচ করে অস্ত্র কেনার পেছনে। ওরা মায়ানমার থেকে আনে বা ইন্ডিয়া থেকে আনে, বিভিন্ন ধরনের বর্ডারের থেকে ওরা ক্রয় করে এগুলা। তারা তো এমনিতে দেশের বিরোধী, তারা তো এই দেশের নাগরিক না, ইউপিডিএফ, তারা তো সন্ত্রাসী কায়দার। আমরা অনিরাপত্তার মধ্যে আছি। নিরাপদ কিভাবে দিবে না সেটা সরকার মহলে জানবে। বইয়ের মধ্যে তো আছে ভাই, বইয়ের মধ্যে তো আছে, তাই নিরাপত্তা নাই, কখনো হাওয়াজ, কখনো কি।
পাহাড়ে সশস্ত্র সংগঠনগুলোর চাঁদাবাজি ওপেন সিক্রেট হলেও ভয়ে মুখ খোলে না ভুক্তভোগীরা। স্থানীয় প্রশাসনও অনেক ক্ষেত্রে নীরব। কিছুদিনের জন্য কাউকে তুলে নিয়ে গেল, একটা র্যানসম পেয়ে গেলে তাদেরকে ছেড়ে দেয় এবং এখানকার লোকজনকেই সাধারণত এই কাজটা করে। অভিযোগ খুব একটা হয় না, যেগুলো হয় আমরা সেগুলো আমরা আমাদের নজরদারিতে আনি। অনেক দুর্গম এরিয়া রয়েছে, দেখা যাচ্ছে থানা এরিয়া থেকে 2-3 ঘন্টার হয়তো আসতেই লাগে, এই জন্য অনেকে আসতে চায় না। চাঁদাবাজির যে অভিযোগটা আসলে আমরা অফিসিয়ালি খুব বেশি আমাদের কাছে অভিযোগ আসে না। আমরা পত্রপত্রিকা আপনাদের মাধ্যমে যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো আমরা খতিয়ে দেখছি। তাদের আমরা কোনো দলীয় পরিচয়, কোনো ধর্মীয় পরিচয় আমাদের গ্রহণযোগ্য না। সে অপরাধী হিসেবে আমাদের যে ট্রিট হবে, অস্ত্রধারী হিসেবে ট্রিট করবো। বিশেষজ্ঞরা বলছে বছরের পর বছর ধরে চাঁদাবাজির নেতিবাচক প্রভাব পড়ছে পার্বত্য অঞ্চলে, মিলছে না কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি। কারা চাঁদাবাজি করে, কে চাঁদাবাজি করে, কিভাবে করে এবং তাদের কালেক্টর চাঁদাটা কীভাবে কালেকশন করে, এগুলো ধরে চিহ্নিত করে তাকে উপযুক্ত শাস্তি প্রদান করার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ পাহাড়ের সুবাতাস প্রবাহিত করা সম্ভব। এটা পাহাড়ি বাঙালি নেতৃত্বের ঐক্যবদ্ধ স্বার্থের বিষয়। যারা এই স্বার্থে আঘাত করবে এটা কিন্তু আসলে জনতার বিরুদ্ধে। শহীদুল সুমন, যমুনা নিউজ, রাঙ্গামাটি। গৃহকর্মে নিয়োজিত নারীর সংখ্যা কত? মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এই কাজের অবদান কতটুকু? সার্বিক বিষয় খতিয়ে দেখতে কাজ শুরু করেছে সরকার। জিডিপিতে অন্তর্ভুক্ত হচ্ছে গৃহস্থালী কাজের অবদান। সার্বিক বিষয় পর্যালোচনার নির্দেশনা দিয়েছেন অর্থ উপদেষ্টা। বিশ্লেষকরা বলছেন গৃহস্থালী কাজের মূল্যায়ন হওয়া দরকার, দেয়া প্রয়োজন স্বীকৃতি। ভোরের আলো ফোটার আগ থেকে শুরু হয় রুমা আক্তারের ব্যস্ততা। 3 বেলা নিজেই রান্না করে চালান একটি হোটেল। স্বামী সহযোগিতা করলেও মূল কাজ করেন এই নারী। আয়ের অর্থে চলে সংসার, 3 সন্তানের লেখাপড়া। মাছ, মুরগি এগুলা সকালে রান্না করছি, দুপুরে লাঞ্চের টাইমে দোকানে উঠবে। বস্তির ছোট্ট ঘরে ব্যস্ত উর্মি খাতুন। কাপড় কেটে তৈরি করেন নানা ধরনের পোশাক। স্বামী ছেড়ে চলে যাবার পর 1 সন্তান নিয়ে গৃহকর্মে নিয়োজিত এই নারীর মাসে আয় 3 থেকে 5,000 টাকা। 3 পিস, গোল জামা, তারপর বাচ্চাদের খতুয়া, শার্ট, ছোট বাচ্চাদের পাঞ্জাবি, পরে আপনার লেহেঙ্গা, সব কিছুই পারি। যেমন একটা অনুষ্ঠান হলে সবাই মিলে যদি কাপড় বানায় তাহলে আমরা 4 থেকে 5,000 টাকা ইনকাম করা যায়। রাজধানীর সবচেয়ে বড় করাইল বস্তির বেশিরভাগ নারী গৃহকর্মে নিয়োজিত। সকাল থেকে রাত পর্যন্ত চলে কাজ। মাসে আয় হয় 8 থেকে 15,000 টাকা পর্যন্ত। তো সারাদিন তার যদি পিছনের কোনো সংসারী টান না থাকে তাই সে সারাদিন কাজ করতে পারে। তো 20,000 15,000 টাকা তো ইজি ফালাইতেই পারে সে। গৃহকর্মে বাড়ছে নারীদের অংশগ্রহণ, তবে অর্থনীতিতে এই কাজের নেই স্বীকৃতি। সিপিডির এক গবেষণা বলছে গৃহস্থালী কাজে দেশের নারীরা বছরে ব্যয় করছেন প্রায় 17,000 ঘন্টা। আর্থিক মূল্য বড়, প্রায় 2.5 লাখ কোটি টাকা। যোগ করলে বড় হবে মোট দেশজ উৎপাদন বা জিডিপি। বিপুল সংখ্যক নারী কিন্তু এদের ক্ষেত্রে আমরা জিনিসটাকে বলে থাকি যে আনপেইড কেয়ার ওয়ার্ক। এই আনপেইড কেয়ার ওয়ার্ক নারীদের এটা প্রায় 14.8% এবং তার পরিমাণ প্রায় 6,31,000 কোটি টাকার মধ্যে, এবং তার ভিতরে 5,30,000 কোটি টাকাই হচ্ছে নারীদের, আর বাকি 99,000 কোটি টাকা হচ্ছে পুরুষদের। এই পরিমাণ কিন্তু এটি কিন্তু জিডিপিতে যুক্ত হবার মতো। গৃহকাজের মূল্যায়ন ছাড়া পরিপূর্ণ হবে না অর্থনীতির ব্যাপ্তি, তাই আর্থিক অবদান নিরূপণে নির্দেশনা দিয়েছে অর্থ বিভাগ। কাজ শুরু করেছে পরিসংখ্যান ব্যুরো। তারা যে শুধুমাত্র ঘরে রান্না করে তা না, কিন্তু তারা কৃষিপণ্য উৎপাদন করে, তারা কৃষিপণ্য প্রসেস করে। এগুলোর যদি একটা মূল্যবান স্বীকৃতি হিসেবে আনা যায়, তাই আমি বলবো সেটা আমাদের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে। আগামী 2025-26 অর্থ বছরের বাজেটে গৃহস্থালী কাজের সার্বিক দিক নিয়ে থাকবে ধারণা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। সকালে মসজিদের 11টি দানবাক্স খোলা হয়। এ সময় বাক্স থেকে 28 বস্তা টাকা পাওয়া যায়, সেই সাথে স্বর্ণালংকার, রূপার গহনা সহ বিদেশি মুদ্রাও পাওয়া গেছে। টাকাগুলো গণনার কাজে অংশ নিয়েছে মসজিদ কমপ্লেক্স, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ কিশোরগঞ্জ রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। 4 মাস 11 দিন পর আজ খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স।
আমি থানা শিবপুর থেকে আসছি, আমার ছেলের জন্য মানত ছিল, এই মানত যেন আল্লাহ পূরণ করে, আল্লাহ যেন আমাকে ভালো রেজাল্ট করার তৌফিক দান করে। 3 বার হলো এখানে এসেছি এবং এসেছি এখানে মূলত আল্লাহর দরবারে দোয়া করার জন্য। গাজায় বর্বরতম হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 24 ঘন্টায় প্রাণহানির শিকার আরও 20 ফিলিস্তিনি। গাজা সিটির পূর্বে তুফা এলাকায় এবং সুজায়া শরণার্থী শিবিরে হয়েছে নির্বিচার বোমা বর্ষণ। হতাহতের শিকার অনেকে। খান ইউনিসে ফিলিস্তিনিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ছে ইসরায়েলি সেনারা। পশ্চিমে আল মাওয়াসি এলাকায় নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত এলাকায় আশ্রিতদের তাঁবু লক্ষ্য করে বিমান হামলা হয়েছে। গাজা সিটিতে নতুনভাবে দেওয়া হয়েছে উচ্ছেদের নির্দেশ। এক এলাকা থেকে আরেক এলাকায় ছুটছে মানুষ। গাজায় 1.5 বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 51,000-এর কাছাকাছি। গাজায় 18 মাস ধরে নির্মম বর্বরতা চালিয়েও হামাসের টানেল নেটওয়ার্কের মাত্র 25% ধ্বংস করতে পেরেছে ইসরায়েল। সামরিক বাহিনীর একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে তেল আবিবের বিভিন্ন গণমাধ্যম। দাবি করা হয় যুদ্ধের মধ্যে উপত্যকায় নতুন সুড়ঙ্গ নির্মাণ বন্ধ হয়নি। এমনকি ফিলাডেলফি করিডোরের পূর্ণাঙ্গ দখল নিয়েও মিশর ও গাজার মধ্যকার ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ করতে পারেনি ইসরায়েলি সেনারা। গাজায় মাটির নিচেও রয়েছে আরেক শহর। হামাসের সুবিশাল টানেল নেটওয়ার্কের কারণে একথা বহুল প্রচলিত। মাকড়সা জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা টানেল নেটওয়ার্ক যেন এক গোলকধাঁধা। 18 মাস ধরে উপত্যকায় ইসরায়েলের চলমান অভিযানের অন্যতম লক্ষ্যই ছিল হামাসের সুড়ঙ্গ ধ্বংস করা। মাত্র 360 বর্গ কিলোমিটার উপত্যকায় এমন কোনো জায়গা নেই যেখানে তেল আবিবের বোমা পড়েনি। যুদ্ধের শুরু থেকে একের পর এক টানেল ধ্বংসের ফুটেজও প্রকাশ করেছে আইডিএফ। এসব সুড়ঙ্গ ধ্বংসের পদ্ধতি নিয়েও কম বিতর্ক হয়নি। এত কিছুর পরও ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের টানেল নেটওয়ার্ক কতটা ধ্বংস করতে পারল ইসরায়েল? নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাতে ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে 18 মাসে গোলক ধাঁধার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা টানেল নেটওয়ার্কের মাত্র 4 ভাগের 1 ভাগ ধ্বংস করতে পেরেছে আইডিএফ সেনারা। বলা হচ্ছে যুদ্ধের মধ্যেও নতুন সুড়ঙ্গ তৈরি অব্যাহত রেখেছে হামাস। গাজার অভ্যন্তরে তো বটেই, অবরুদ্ধ উপত্যকা থেকে বহির্বিশ্বের সাথে হামাসের যোগাযোগের মাধ্যম এই টানেল। ইসরায়েলের দাবি, সিনাই উপদ্বীপ ও গাজার সংযোগ স্থাপনকারী টানেলের সংখ্যা বহু। সশস্ত্র যোদ্ধাদের একঘরে করে দিতে মিশর ও গাজার মধ্যবর্তী ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণও নিয়েছে আইডিএফ সেনারা। তাদের স্বীকারোক্তি, এরপরও বন্ধ করতে পারেনি হামাসের সুড়ঙ্গ তৈরির তৎপরতা। বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার হিসেবে পরিচিত গাজায় 2007 সালের পর উল্লেখযোগ্য হারে বাড়ে টানেলের সংখ্যা। প্রচলিত রয়েছে অবরোধ উপত্যকার মানুষের জন্য খাবার সরবরাহের পাশাপাশি এসব সুড়ঙ্গ ব্যবহার করে অস্ত্র চোরাচালান করে হামাস। এছাড়া মাটির নিচে সুবিশাল টানেলগুলোতে রকেট ও বিস্ফোরক তৈরির কারখানাও রয়েছে। 2011 থেকে 2015 সালের মধ্যে সিনাই উপদ্বীপের সাথে সংযুক্ত প্রায় 2000 টানেল ধ্বংসের দাবি করেছিল মিশর সরকার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। শেখ হাসিনার দোসররাই চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয় পুড়িয়ে দিয়েছে, এই দাবি করলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সকালে উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই বিষয়ে পোস্ট দেন। বলেন, অগ্নিসংযোগের সাথে জড়িতরা সফট আওয়ামী লীগ বা আওয়ামী বি টিমেরই হোক না কেন, তাদের প্রত্যেককে দ্রুত আইনের আওতায় আনা হবে। আরও জানান, শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে তাদের শুধু আইনের আওতায় আনা হবে না, বরং এবারে শোভাযাত্রা যেন আরও বেশি তাৎপর্যপূর্ণ হয় সেটি নিশ্চিত করতে চান তিনি। উপদেষ্টা তার পোস্টে আরও লেখেন, চারুকলায় আগুন লাগে শেখ হাসিনার দোসররা জানিয়ে গেল বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক, তারা এটা চায় না। ফারুকী বলেন, এখন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় এদেশের মানুষ আরও বেশি সংখ্যায় অংশ নেবে।